আসসালামু আলাইকুম। এর আগে আমি দুটো আলোচনায় আপনাদেরকে বলেছি যে চট্টগ্রামকে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ অথবা যুবলীগ যারাই বলি না কেন তারা একটা বেজ হিসাবে ধরে নিয়েছে কিনা। কারণ চট্টগ্রামে একদিনে 3 জায়গায় তারা মিছিল করেছে, এর আগে কাফনের কাপড় পরে মিছিল করেছে, লাল টুপি পরে মিছিল করেছে এবং চট্টগ্রামে এটা কন্টিনিউয়াস চলছে। পুলিশ ধরপাকড় করছে, অ্যারেস্ট করছে, জেলে নিচ্ছে, জেলে গিয়ে স্লোগান দিচ্ছে। আবার চট্টগ্রামে এক পকেট থেকে আরেক পকেটে, আরেক পকেট থেকে আরেক পকেটে একটার পর একটা আওয়ামী লীগের মিছিল দেখা যাচ্ছে, সারা দেশে তো দেখা যাচ্ছে। এবং আওয়ামী লীগ ফিরে এসেছে, ফিরে আসছে, এটা সবচেয়ে বেশি আলোচনা করছে আওয়ামী লীগ বিরোধী যে শিবির বাংলাদেশে। আমি বিএনপিকে বাদ দিয়ে বলছি, বিএনপিকে এখন আওয়ামী লীগ বিরোধী শিবির বলবেন কিনা আমার একটু সন্দেহ আছে। তারা চায়, তারা আওয়ামী লীগের প্রচন্ড প্রতিপক্ষ, কিন্তু এখন যে অংশটা দেশের ভিতরে আওয়ামী লীগ ভীতিতে থরথর করে কাঁপছে সেটার মধ্যে বিএনপি পড়ে না। আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ আসলেও কি না আসলেও কি ওই তারাই তো মারামারি কাটাকাটি করবে, তারাই ক্ষমতার এই 5 বছর, আমরা তো 5 বছর, তোমরা এইভাবে কাটাবে। ফলে বিএনপিও আর এবং এই ভবিষ্যতে যে শিক্ষা বাংলাদেশের রাজনীতি হয়েছে যে জোর করে কোনো রাজনৈতিক দল বন্ধ রাখা যায় না, সেই জায়গায় বিএনপি আর এটা নিয়ে খুব বেশি জলঘোলা করবে না। এখন কেবলমাত্র এটুকুই হয়তো বলা যেতে পারে যে হয় জামাত ইসলামী, আর নাহলে এনসিপি, আর নাহলে এই তথাকথিত জুলাই যোদ্ধা, যে এদের চাপে বিএনপি আওয়ামী লীগ নিয়ে বিশেষ কোনো স্টেপ নিতে পারছে না। আওয়ামী লীগের লোকজন অপেক্ষায় আছে শুধু তাদের আরেকটু অনুকূল পরিবেশের জন্য, যে দীর্ঘ মেয়াদে তো বাংলাদেশের সেনাবাহিনী ফিল্ডে থাকবে না, সেনাবাহিনীর সঙ্গে তারা কোনো ক্ল্যাশে যেতে চায় না। ফলে এই দল হয়তো প্রকাশ্যে আসার যে ট্রায়াল গুলো দিচ্ছে সেগুলোর মধ্যে চট্টগ্রাম একটা উল্লেখযোগ্য জায়গা। চট্টগ্রামে বেশ কিছু ঘটনা ঘটেছে আজকে, সেই ঘটনাগুলো আমি আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি। চট্টগ্রামের শতাধিক নেতাকর্মী নিয়ে বিশ্রামাগারে নিষিদ্ধ ছাত্রলীগের সভা। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মত বিনিময় সভা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মানে যেখানে ঝটিকা মিছিল করাই মুশকিল বাংলাদেশে, সেইখানে অলরেডি তারা মত বিনিময় সভা করেছে এবং বিশাল হলরুম ভর্তি লোকজন দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সবার অনেক ছবি ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রোসাঙ্গিরি এলাকায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিশ্রামাগারে এই সভা হয়। সংগঠনের ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি ফটিকছড়ি উপজেলা শাখা সভাটির আয়োজন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা বক্তব্য দিচ্ছেন। তাদের পেছনে একটি ব্যানার টাঙানো, এতে লেখা রয়েছে উপজেলা ছাত্রলীগের তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে আলোচনা ও মত বিনিময় সভা। মানে প্রকাশ্যেই তারা কোনো রাগঢাক না রেখে যে ছদ্মনামে অনুষ্ঠান করেছে, তারা ছাত্রলীগের নামেই তারা অনুষ্ঠান করেছে। সবাই শ্রোতাদের সারিতে সংগঠনের শতাধিক নেতাকর্মী বসেছিলেন। পুলিশ জানায়, সবার বিষয়টি জানার পর ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। তবে এর আগেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেছেন। এ ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে থানায় একটি মামলা করেছে। জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমি কিন্তু বলছি যে ওসি সাহেব এখন যে কথাটি বলবেন এই কথাটি এর মধ্যে বাংলাদেশে আরো 20-40 জন ওসি সাহেব বলেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান আজ শুক্রবার তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সবাই যারা উপস্থিত হয়েছেন তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রাখছে। ওসি সাহেবদের যখন এই নিউজ নিয়ে যাওয়া হয়েছে সাহেবদের সামনে, তারা বরাবরই একটাই উত্তর দেন যে চিহ্নিত করার চেষ্টা চলছে অথবা মামলা হয়েছে, ধরার চেষ্টা চলছে। সেই চট্টগ্রামেরই আরো একটি খবর, এবং এই জন্য আমি বলছি যে চট্টগ্রামকে তারা কি স্পেশাল কোনো টার্গেটে নিয়েছে কিনা। এবার মাথায় কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল। চট্টগ্রামে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালে আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানারে এই মিছিল করা হয়। মিছিল ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 58 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় মিছিল নিয়ে বন্দর এলাকা থেকে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যাচ্ছেন নেতাকর্মীরা। তাদের হাতের ব্যানারে হামে শিশু মৃত্যু, শিশু ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার এবং বিদ্যুৎ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল লেখা ছিল। মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে গেলে সেখানে জড়ো হয়ে স্লোগান দেন নেতাকর্মীরা। চলতি মাসে চট্টগ্রাম নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের তৃতীয় মিছিল গত বুধবার চট্টগ্রামের অন্যান্য আবাসিক এলাকায় মিছিল করেন
অনন্য আবাসিক এলাকায় মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কর্মীরা। এর আগে সোমবার সকালে নগরের জেসি মোড়ে এলাকায় ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এরপর নগরের বিভিন্ন থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের 70 জনকে গ্রেফতার করে পুলিশ। জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার জনসংযোগ আমিনুর রশিদ তিনি বলেন, আগ্রাবাদ এলাকায় মিছিলের ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এই যে ভিডিও দেখে গ্রেফতারের প্রক্রিয়া শুরু, গ্রেফতার 70 জন গ্রেফতার হয়েছে এর আগের মিছিলের কারণে, তাতে করে কি আওয়ামী লীগ ছাত্রলীগের এসব ঝটিকা মিছিল বন্ধ হয়ে যাচ্ছে? বন্ধ হবার না, এটাই হবার না, এটাই হওয়ার, এবং দিনকে দিন এটাই হয় যে এটা বিএনপি দেখিয়ে দিয়ে গেছে। বিএনপিকে যখন অঘোষিতভাবে নিষিদ্ধ রাখা হয়েছে, বিএনপি যখন ঢাকায় প্রকাশ্য সভা সমাবেশ করলেই পুলিশের লাঠি চলার আগে গুলি চলতো, তারপরেও তো বিএনপি স্থবির হয়ে যায় না। বিএনপি আজকে যদি বাংলাদেশে ওপেন থাকতো আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগ যদি ঢাকার শহরে কোনো সমাবেশের ডাক দেয়, সেই বিএনপির সমাবেশে যে পরিমাণ পল্টনের লোকজন হতো, আওয়ামী লীগের সমাবেশেও সমপরিমাণ লোকজন হবে। ফলে এই যতদিন যাচ্ছে রাজনৈতিক জটিলতা বাড়ছে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে অস্থিরতা তৈরি হচ্ছে, আর মাঝখান দিয়ে চট্টগ্রামের মতো জায়গায় আওয়ামী লীগ তুফান তুলছে। আপনাদের সামনে কথা বলতে চাই বাংলাদেশের প্রধান আইন শৃঙ্খলা বাহিনী, যার উপর বাংলাদেশের আইন শৃঙ্খলা নির্ভর করে, সেই পুলিশ বাহিনীর মধ্যে ক্ষোভ, পদত্যাগ, থানা ঘেরাও, এসব নিয়ে কথা বলতে চাই। এবং এসবের প্রেক্ষিতে বিএনপি সরকার কতটা ঝুঁকিতে আমরা সেটি বুঝতে চেষ্টা করব এই মুহূর্তের ভিডিওতে। আশা করব আপনারাও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। বাংলাদেশ এই মুহূর্তে এক চরম রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে মাঠ পর্যায়ে পুলিশের মারমুখী আচরণ আর আইন শৃঙ্খলার অবনতি, অন্যদিকে খোদ পুলিশ প্রশাসনের ভেতরে চলছে চরম বৈষম্য ও পদত্যাগের হিড়িক। বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশের প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশকে নিয়ন্ত্রণে রাখা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষার প্রধান এই বাহিনীকে খেপিয়ে রেখে কোনো সরকারের পক্ষে কি আদৌ টিকে থাকা সম্ভব? সেনাবাহিনী বা কতক্ষণ পাহারা দিয়ে আগলে রাখবে এই সরকারকে? আমরা মাঠ পর্যায়ের একটি ঘটনা দিয়ে আলাপটা শুরু করতে চাই যে কেন পুলিশের মধ্যে এত ক্ষোভ। ঘটনার শুরু মাঠ পর্যায়ের একটি ভয়ঙ্কর অস্থিরতা দিয়ে। উত্তরবঙ্গের অন্যতম প্রধান শহর রংপুর এখন রণক্ষেত্র, চরম উত্তপ্ত। রংপুরে থানার ভেতরে ঢুকে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার গুরুতর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। একবার ভাবতে পারেন, যখন সরকার ক্ষমতায়, বিএনপি ক্ষমতায়, সেই বিএনপির অঙ্গ সংগঠনের একজন নেতাকে পুলিশ পিটিয়ে রক্তাক্ত করছে। থানার ভেতরে যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা পাওয়ার কথা, সেখানে একজন রাজনৈতিক নেতাকে এভাবে রক্তাক্ত করা হলো। এই ঘটনা জানাজানি হতেই রংপুর মেট্রোপলিটন পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। ঘটনার ভয়াবহতা আঁচ করতে পেরে ইতিমধ্যেই 5 পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে। একই সঙ্গে পুরো বিষয়টির সুষ্ঠু তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কিন্তু ক্ষোভ কি এতে কমেছে? একদমই না। থানার ভেতরে এইভাবে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় বিএনপি এবং তার সমস্ত অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা রাজপথে নেমে এসেছেন। পুরো রংপুর জুড়ে এখন তীব্র উত্তেজনা বিরাজ করছে। গতকালই জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে একটি স্পষ্ট এবং কঠোর বার্তা দেওয়া হয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে দায়ী পুলিশ সদস্যদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এই 24 ঘন্টার আলটিমেটাম পুরো রংপুরের পরিস্থিতি বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়ে দিয়েছে। মাঠ পর্যায়ের এই অস্থিরতার মধ্যে পুলিশের একদম শীর্ষ মহলে লেগেছে বড় ধাক্কা। আপনারা জানেন, কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গতকালকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির ভারপ্রাপ্ত প্রধান ও ডিআইজি অর্গানাইজড ক্রাইম আলী আকবর খান হঠাৎ করেই পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার 4 জুন তিনি সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর তার পদত্যাগপত্র দাখিল করেন। হঠাৎ কেন এই সিদ্ধান্ত? বিশ্বস্ত সূত্র এবং প্রশাসনিক মহল থেকে জানা গেছে, তিনি চরম পদোন্নতি বঞ্চিত এবং তীব্র বৈষম্যের শিকার হয়েছেন। আর এই বৈষম্যের ক্ষোভ ও অভিমান থেকে তিনি সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। গতকালকেই পদোন্নতিতে যখন তার নাম দেখেননি, তখন তিনি
বাহিনী ত্যাগ করবার সিদ্ধান্ত নিয়েছেন। এখন প্রশ্ন আসে যে আলী আকবর খানের মতো একজন কর্মকর্তার সাথে কি ঘটেছিল। একটু পেছনে ফেরা যাক। 2008 সালের নির্বাচনের পর রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে ওএসডি করে রাখা হয়েছিল। এরপর 2022 সালের এপ্রিলে তাকে সম্পূর্ণ চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ বঞ্চনা ও লড়াইয়ের পর 2024 সালের আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর তিনি পুনরায় চাকুরিতে পুনর্বহাল হন। অথচ এত ত্যাগ এবং অপেক্ষাকৃত পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তা হিসেবে পরিচিত হওয়া সত্ত্বেও সিআইডি প্রধান আলী আকবর খান শেষ পর্যন্ত পদোন্নতি পেলেন না। এই চরম বৈষম্যে তাকে পদত্যাগের পথ বেছে নিতে বাধ্য করেছে। তিনি 2008 সালের নির্বাচনের পর ওএসডি হয়েছিলেন। হয়তো তার বিএনপি ঘরানার রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল, এমন কিছু ঘটতে পারে। আলী আকবর খান যেখানে অপেক্ষাকৃত পরিচ্ছন্ন হবার পরেও পদোন্নতি পেলেন না, সেখানে অন্য চিত্র কিন্তু আমাদের সামনে আছে। বিতর্কিত বক্তব্য দিয়ে বারবার আলোচনায় আসা পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি, যিনি বর্তমানে অতিরিক্ত আইজিপি গতকালকে থেকে হয়েছেন, সেই রেজাউল করিম মল্লিক কিন্তু ঠিকই প্রমোশন বা পদোন্নতি পেয়েছেন। অথচ এই রেজাউল করিমের সরকারি চাকুরি বিধি অনুযায়ী চাকুরি থাকার কথা নয়। তার বেশ কিছু বক্তব্য বিভিন্ন সময়ে দেশের সচেতন মহল ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। চলুন তার সেই বিতর্কিত অধ্যায় সংক্ষেপে দেখে নেওয়া যাক। প্রথমত, জঙ্গিবাদ নিয়ে তার অদ্ভুত বক্তব্য। 2025 সালের জুলাই মাসে শরীয়তপুরে এক সুধী সমাবেশে তিনি দাবি করে বসেন যে বিগত 18 বছর দেশে কোনো জঙ্গিবাদী ছিল না, এটি নাকি ছিল কেবলই একটি সাজানো নাটক। একজন পুলিশ শীর্ষ কর্মকর্তার মুখ থেকে এমন বক্তব্য আসার পর জনমনে এবং রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। দ্বিতীয়ত, তার প্রকাশ্য রাজনৈতিক অবস্থান। 2026 সালের মে মাসে, অর্থাৎ মাত্র এক মাস আগে, পুলিশ সপ্তাহ 2026 অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি অত্যন্ত আবেগঘন একটি বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে দীর্ঘ 18 বছর ধরে পদ বঞ্চনা ও বৈষম্যের শিকার হলেও তিনি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হননি। দর্শক, ভেবে দেখুন, একজন পেশাদার, নিরপেক্ষ এবং ইউনিফর্মধারী পুলিশ কর্মকর্তা কিভাবে প্রকাশ্যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আদর্শের প্রতি নিজের চরম আনুগত্য প্রকাশ করতে পারেন। তার এই বক্তব্য আসার পর বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই বিতর্কিত বক্তব্যের পরও রেজাউল করিম মল্লিক পদোন্নতি পেয়েছেন, আর পরিচ্ছন্ন কর্মকর্তা আলী আকবর খান বঞ্চিত হয়ে বিদায় নিয়েছেন। বিএনপি এখন ক্ষমতায়, কিন্তু সরাসরি বিএনপির রাজনৈতিক বক্তব্য দেওয়া একজন পুলিশকে পদোন্নতি দিচ্ছেন বিএনপি। এটিও বিএনপির জন্য চরম, সরকারের জন্য একটা নেতিবাচক ভাবমূর্তি তৈরি করছে। কারণ সরকারি চাকরি বিধি অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা, কর্মচারী কোনো রাজনৈতিক বক্তব্য পেশ করতে পারেন না, কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো মতাদর্শ প্রকাশ করতে পারেন না। মতাদর্শ প্রকাশ করলে, রাজনৈতিক বক্তব্য প্রদান করলে চাকরি বিধি অনুযায়ী তিনি চাকরিচ্যুত হতে পারেন সর্বোচ্চ শাস্তি হিসেবে। কিন্তু তাকে চাকরিচ্যুত না করে পদোন্নতি দিচ্ছে বিএনপি সরকার। এবার আসা যাক সবচেয়ে সংবেদনশীল এবং ভীতি জাগানিয়া প্রসঙ্গে। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশে যে ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছিল, এটা বইপত্রের কথা, ছাত্র জনতার অভ্যুত্থান, কিন্তু আমরা বলি যে জুলাই সন্ত্রাসী কর্মকাণ্ড, জুলাই ষড়যন্ত্র কিভাবে আপনারা জানেন, রাষ্ট্রকে আঘাত করার দায়ে এই সময় পুলিশ অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিল। এই দায়িত্ব পালন করতে গিয়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। ইউনূস সরকারের ধারাবাহিকতায় বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এলেও সেই পুলিশ হত্যার কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না বলে সর্বমহলে অভিযোগ উঠেছে। নিজের সহকর্মীদের নির্মম মৃত্যুর বিচার না পেয়ে এবং প্রশাসনে একের পর এক বৈষম্য দেখে সাধারণ পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে।
পুলিশের ভেতরে এই ক্ষোভের মাত্রা এখন সীমাহীন পর্যায়ে পৌঁছে গেছে। এখানে জন্ম নেয় সবচেয়ে বড় এবং ঐতিহাসিক প্রশ্নটি, আইন শৃঙ্খলা রক্ষার প্রধান ও সবচেয়ে শক্তিশালী বাহিনীকে এভাবে খেপিয়ে তুলে তাদের ভেতরে তীব্র অসন্তোষ জিয়ে রেখে পৃথিবীর কোনো সরকারের পক্ষে কি রাষ্ট্র চালানো বা টিকে থাকা সম্ভব? কখনোই না। রাষ্ট্র চালাতে গেলে পুলিশ বাহিনীকে লাগবে। আজকে হয়তো দেশের পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী দিনরাত পাহারা দিচ্ছে, কিন্তু আমাদের বাস্তবসম্মতভাবে চিন্তা করতে হবে সেনাবাহিনী কতক্ষণ, কতদিন, কত মাস এভাবে সরকারকে পাহারা দিয়ে রাখবে? সেনাবাহিনীর তো নিজস্ব সুনির্দিষ্ট কিছু দায়িত্ব রয়েছে। পুলিশ বাহিনীকে নিষ্ক্রিয় বা ক্ষুব্ধ রেখে কোনো দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা অসম্ভব। রংপুরের থানা ঘেরাওয়ের আলটিমেটাম এবং শীর্ষ কর্মকর্তাদের এই ক্ষোভের বহিঃপ্রকাশ যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায়, তবে দেশের শাসন ব্যবস্থা এক চরম সংকটের মুখে পড়তে বাধ্য। একটি দেশের উন্নয়নের স্বার্থে স্থিতিশীলতা প্রয়োজন, আর এই স্থিতিশীলতা রক্ষায় প্রধান নিয়ামক ভূমিকা পালন করে পুলিশ বাহিনী। সেই পুলিশ বাহিনী আজকে 2 বছর হতে চললো স্থিতিশীল হতে পারেনি। পুলিশ যেহেতু স্থিতিশীল হতে পারেনি, বাংলাদেশও স্থিতিশীল হতে পারেনি। এই যে অবস্থাটি, এই অবস্থাটি বিএনপি সরকারকে কিন্তু নিদারুণভাবে ভোগাবে। আর টিকে থাকতে হলে বিএনপি সরকারের এই বিষয়গুলোয় নজর দেওয়া অতীব জরুরি। কারণ আমরা চাই স্থিতিশীলতা, স্থিতিশীল বাংলাদেশ। 2 বছর আগে যেমন বাংলাদেশ ছিল তেমনটাই করবে বিএনপি সরকার। যেভাবে ক্ষমতায় আসুক, যে নির্বাচন প্রক্রিয়ায় ক্ষমতায় আসুক, দেশের মানুষ কিন্তু সেটাই প্রত্যাশা করে। কিন্তু প্রত্যাশার পারদ অনেক উচ্চে থাকলেও দিনকে দিন যেন পারদ নিচে নামছে, এর পরিণতি হবে ভয়াবহ। কাজে এই ভয়াবহ পরিস্থিতি এড়াতে এখনই অতি জরুরি ভিত্তিতে বিএনপি সরকারের এই বিষয়গুলো নিয়ে, বিশেষ করে পুলিশ বাহিনীর জন্য কি করা যায় সেই পদক্ষেপ নেওয়াটা জরুরি।